মা ও বোনেরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই রাজ্যের মানুষ সপ্তমবারের মতন রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছে। এই সমাবেশের শুরুতে এই রাজ্যে বামফ্রন্টকে রক্ষা করতে গিয়ে, এগিয়ে নিয়ে যেতে গিয়ে যে সমস্ত নেতা এবং কর্মী প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্য জানাচ্ছি আমার শ্রদ্ধা। যারা আজকে এই সভায় উপস্থিত হতে পারেননি, সেই হাজার হাজার মানুষ মাঠে ময়দানে, কলে কারখানায়, শিক্ষায়তনে যারা এগিয়ে এসেছিলেন, এগিয়ে এসে এই বিরাট জয়কে নিশ্চিত করেছেন, সেই সমস্ত মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি। যে এই জয় নিশ্চিতভাবেই এক বিরাট জয়। দেশের ইতিহাসে, বিদেশের ইতিহাসে এই জয় খুব সচরাচর ঘটে না। রাজ্যে 50% মানুষ, অর্ধেক মানুষ আমাদের সমর্থন করেছে। শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, যাদের জন্যই আমরা রাজনীতি করি, যাদের নিয়ে আমাদের রাজনীতি, সেই মানুষের যে মানুষ এখনো আমাদের বামপন্থীদের শিবিরে সমবেত হননি, সেই মানুষদের জন্য বিশেষভাবে নজর রেখে আমাদের কাজ করে যেতে হবে। আগামী দিনে আমাদের সামনে বিরাট কাজ। এই সাফল্য আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এই কাজকে আরো উন্নত, আরো ত্বরান্বিত করা এবং আমাদের রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে আমাদের যা লক্ষ্য, কৃষি, শিল্প, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, নগরায়ন, সবকিছুর ক্ষেত্রে আমাদের কাজকে আরো একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। এই কৃষি এবং শিল্পের এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কেন্দ্রীয় বিষয় হলো রাজ্যে নতুন কর্মসংস্থানের পথ খুলতে হবে। হাজার হাজার যুবক যুবতী আমাদের দিকে তাকিয়ে আছে, তারা চাইছেন কাজ। কেউ লেখাপড়া শিখেছেন, কেউ অল্প শিখেছেন, কেউ বেশি শিখেছেন। হাজার হাজার ছেলে মেয়েরা আমাদের দিকে তাকিয়ে আছে, কাজ চাই, কাজ। সেই কারণেই আমাদের কাজ করে যেতে হবে। কৃষিতে যে সাফল্য এসেছে, সেই সাফল্যকে সম্মত করে আরো কাজ সৃষ্টি করতে হবে। শিল্পে যে বিনিয়োগ আসছে, সেই বিনিয়োগকে মাথায় রেখে আরো বেশি শিল্প, আরো বেশি পুঁজি, আরো বেশি বাণিজ্যিক লেনদেন, এর মধ্যে দিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের রাজ্যে এই অগ্রগতির মধ্যে একটা ভারসাম্য থাকে। মানুষ দেখতে চান এমন প্রশাসন, যে প্রশাসন সুশৃঙ্খল, যে প্রশাসন নিয়মানুবর্তিতা মেনে চলে, যে প্রশাসন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, যে প্রশাসন সংবেদনশীল, যে প্রশাসন দুর্নীতিকে ঘৃণা করে, দুর্নীতি দেখলে তাকে দমন করে। এই হচ্ছে আমাদের প্রশাসন। এই মানুষ, আমাদের রাজ্যের মানুষ সেটা দেখতে চান। অনেক সময় যখন আমি বাইরের রাজ্যে যাই বা বিদেশে যাই, অনেক সাংবাদিক অনেকে প্রশ্ন করেন, কি করে এটা পশ্চিমবাংলায় সম্ভব হলো? আপনারা দীর্ঘ ৩০ বছর কি করে ক্ষমতায় আছেন? এবং তারা বলেন মাঝে মাঝে যে কথা আপনারাও জানেন, প্রতিষ্ঠান বিরোধী হওয়া। আমরা বলি অবশ্যই প্রতিষ্ঠান বিরোধী হওয়া, যে কোনো সরকার তার সম্মুখীন হতে হবে। কিন্তু আমাদের রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচনের দিন আসুন আমাদের রাজ্যে, চলুন আমাদের গ্রামে, দেখুন শ্রমজীবী মানুষকে। নির্বাচন দেখবেন একটা উৎসবের মতন। মানুষ এখানে জানেন বামপন্থীরা মানে কি। মানুষ এখানে জানেন বামপন্থীরা মানে হচ্ছে জমির লড়াই, বামপন্থীরা মানে হচ্ছে ক্ষেতমজুরের লড়াই, দরকাদারদের লড়াই, শ্রমিকদের লড়াই, কর্মচারীদের লড়াই। এই সমস্ত লড়াইয়ের মধ্যে বামফ্রন্ট সরকার এই শক্তিকে, মানুষের এই শক্তিকে খানিকটা প্রতিষ্ঠান বিরোধী হালকা হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের শক্তির ভিত্তি অনেক গভীরে, সেই গভীরের মধ্যে দাঁড়িয়ে আমরা এই পথে এগিয়ে যাব। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর অবসরের পর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র যুব আন্দোলনের সময় থেকেই মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি তার আস্থা থেকেছে আজীবন। তার প্রয়াণের পর গণশক্তিতে
সিপিআইএম রাজ্য সম্পাদক লেখেন, রাজনীতি, সাহিত্য নানা বিষয় পাণ্ডিত্য ছিল, তবে যাবতীয় ভাবনার আধার ছিল মার্ক্সবাদী লেনিনবাদী চিন্তা। শত আক্রমণ সমালোচনার মুখে দাঁড়িয়ে মার্ক্সবাদী দর্শনের মৌলিক ভাবনার প্রতি দৃঢ় ঋজু অবস্থান থেকেই তার সৃজনশীল প্রয়োগের প্রতি একনিষ্ঠ ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক। যুব আন্দোলনের মধ্যে দিয়ে জেলায় জেলায় তার কাজের ব্যাপ্তি দেখা যায়। সমাজের প্রান্তিক অংশের মানুষের মধ্যেও সেই সময় নেতৃত্ব দিয়েছেন তিনি। 1960-এর দশকের শেষ ভাগ থেকে 1970-এর দশকের প্রথম দিকের সেই সময়কালে বহুদা বিস্তৃত ছিল তার ব্যক্তিত্ব। সেই চিন্তার ধারা আমরা অনেকেই দেখেছিলাম। ব্যক্তিজীবনেও ছিল আড়ম্বরহীন। অপ্রয়োজনীয় বৈভবের থেকে সবসময় দূরত্ব তৈরি করেছিলেন তিনি। তার ছিল সাহিত্যের প্রতি অনুরাগ, কবিতা লিখেছেন, পড়েওছেন। ছিলেন অনুবাদক, নাট্য ব্যক্তিত্ব। রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছিল তার অনুরাগ, নিজে আবৃত্তিও করতেন। সবথেকে বড় কথা, তিনি ছিলেন একজন আপাদমস্তক ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব। একসঙ্গে বিশ্বাস রাখতেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। বলতেন, শত ফুল বিকশিত হোক। সাংস্কৃতিক জগতে বহুত্ববাদে বিশ্বাস করতেন। শেষ দিন পর্যন্ত সেই আস্থায় অটল ছিলেন। ফতোয়া নয়, বহুত্ববাদ, সমাজতান্ত্রিক চেতনার নিরিখেই তিনি তা দেখতেন। বিকেন্দ্রীকরণের ভাবনাতেই শুধু কলকাতার নন্দন, মধুসূদন মঞ্চ বা একাডেমি নয়, জেলায় জেলায় রবীন্দ্রভবন নির্মাণ ও সাহিত্য সংস্কৃতির চর্চা কেন্দ্রকে প্রসারিত করার ভাবনাকে বাস্তবায়িত করেছিলেন তিনি। উন্নততর কৃষির ওপর ভিত্তি করে শিল্পের দিকে এগিয়ে যাওয়া ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন সরকারের প্রধান লক্ষ্য। রাজ্যে কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোগ নিয়েছিল সরকার। ফিরে দেখায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখছেন, 2001 সাল থেকে ষষ্ঠ বামফ্রন্ট সরকার যে কর্মসূচি নিয়ে এগিয়েছে, সাধারণ মানুষ স্পষ্টতই তাকে সমর্থন দিয়েছেন। শিল্পায়নের ওপর আমাদের অগ্রাধিকার স্বীকৃতি পেয়েছে। 2006-এর পরবর্তীতে শিল্প পরিবেশ আরও ভালো। শিল্পে লগ্নি পরিমাণ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী। 2005 সালে বিনিয়োগ হয় 2515 কোটি 58 লক্ষ টাকা। 2007 সালে তা বেড়ে হয় 5072.76 কোটি টাকা। 2008 সালে মন্দার বাজারেও 4434.50 কোটি টাকার লগ্নি আসে। 2010 সালে বামফ্রন্ট সরকারের আমলে শিল্পে বিনিয়োগ হয়েছিল 15,052 কোটি 23 লক্ষ টাকা। রাজ্যে তৈরি হয় একাধিক তথ্য প্রযুক্তি কেন্দ্র। তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। 2005-06 সালে তথ্য প্রযুক্তিতে রপ্তানি বাবদ পশ্চিমবঙ্গ আয় করে 2700 কোটি টাকা। 2010 সালে তা বেড়ে হয় 6500 কোটি টাকা। এর ফলে বেড়েছিল কাজের সুযোগও। 2005-06 সালে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতেন 32,000 জন। 2010 সালের শেষ দিকে 1 লাখেরও বেশি ছেলে মেয়ে রাজ্যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ছিলেন। 3 বছরের মধ্যেই এই সংখ্যা দ্বিগুণ হবার সম্ভাবনা ছিল। 2009-10 সালে দেশের প্রত্যেকটি রাজ্যে তথ্য প্রযুক্তি পরিষেবা হ্রাস পেলেও পশ্চিমবঙ্গে ওই বছর রপ্তানি বেড়েছিল প্রায় 6%। শুধুমাত্র সপ্তম বামফ্রন্ট সরকারের আমলেই 16,700 একর জমির পাট্টা বিলি করা হয়। 2011 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজ্যে ভূমি সংস্কারের মাধ্যমে বণ্টিত জমির পরিমাণ দাঁড়ায় 11,32,000 একরেরও বেশি। উপকৃত হন 30,44,000-এর বেশি মানুষ। প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, আদিবাসী বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের ভাতা, কৃষক ভাতা, বিধবা ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকারই। মাসিক ভাতাগুলির পরিমাণ যেমন বাড়ানো হয়, তেমনই বাড়ানো হয় ভাতার প্রাপকদের সংখ্যাও। সপ্তম বামফ্রন্ট সরকারের আমলে
ইন্দিরা আবাস যোজনায় 2008-9 সালে নির্মাণ করা হয়েছিল 1,11,512টি বাড়ি। 2009-10 সালে তৈরি হয় 2,14,827টি বাড়ি, অর্থাৎ প্রায় দ্বিগুণ। বস্তিবাসীর জন্য বাড়ি নগর উন্নয়ন দপ্তর জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনের অধীনে কলকাতা ও আসানসোল মিশন শহর এলাকায় 47টি পৌরসভার জন্য বেসিক সার্ভিসেস ফর আরবান পুওর কর্মসূচি মোতাবেক 1,42,000 নতুন বাড়ি তৈরি করে। গুরুত্ব দেওয়া হয় বস্তির সামগ্রিক উন্নয়নের কাজেও। এছাড়াও পৌর বিষয়ক দপ্তর 80টি শহরে 52,000 বাড়ি তৈরি করে গরিব মানুষের জন্য ইন্টিগ্রেটেড হাউজিং অ্যান্ড স্লাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী গ্রামাঞ্চলে গরিবদের জন্য বাড়ি তৈরিতে পশ্চিমবঙ্গ দেশের প্রধান 3টি রাজ্যের মধ্যে স্থান করে নেয়। সংখ্যালঘু গরিব মানুষের জন্য বাড়ি তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের আমলেই পশ্চিমবঙ্গের 2,65,00,000 গরিব মানুষকে 2 টাকা কেজি দরে চাল দিত বামফ্রন্ট সরকার। শুধু বিপিএল নয়, এপিএল এর দরিদ্র মানুষদেরও এই সুবিধা দেয়া হতো। রাজ্যের এই উন্নতির গ্রাফকে আটকাতে আরএসএস এবং সাম্রাজ্যবাদী শক্তির মদতে তৈরি হয় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের বিরুদ্ধে একজোট হয়ে তৈরি হয় তৃণমূল, বিজেপি, জামাত, আরএসএস, মাওবাদীদের রামধনু জোট, যার ফল আজকের বাংলার অবনতি। কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ, এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো? আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।